দেখতে আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা শেষ করে সে এখন সরিষা কাটতে আছে, কৃষিতে ইনভলভ হয়েছে। কারণ একটা কথা আছে যে শেষামালে কৃষির বেশি মূল্য থাকবে, চাকরি বাদা মূল্য থাকবে না তেমন। যেমন এই যে যুদ্ধের ক্ষেত্রে চাকরির অনেকের বেতন আটকে আছে, কিন্তু কৃষি কাজ চলতেই আছে, চলমান। আপনার যুদ্ধের কারণে এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, যেই হরমুজ প্রণালী দিয়ে প্রায় ফুড অয়েলের 5%-1 শতাংশ বাংলাদেশ বা এই যে দক্ষিণ এশিয়ার দিকে সাপ্লাই হয়। এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাংলাদেশে তৈলের যে সংকট দেখা দিছে, এই সংকট মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের নাই। দাদা, আপনি কি তাহলে এই সরিষার তেল দিয়ে ওই যে পেট্রোল ডিজেলের ঘাটতি পূরণ করবেন নাকি? না না, আমরা তো ফুড অয়েলের কথা বলতেছি। এই যে ফুড অয়েল, এখন আমরা যদি নিজেরাই এই ফুড অয়েলটা নিজেদের ঘাটতিটা আমরা যদি নিজেরা পূরণ করতে পারি, তাহলে দেখা যাবে যে আসলে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হবে, কারণ অন্যের কাছে তার হাত পাততে হবে না। দাদা, আপনি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাহলে আপনার হয়তো ধারণা থাকতে পারে যে আমরা কি পেট্রোল ডিজেলের বিকল্প কিছু খুঁজতে পারি বাংলাদেশে। পেট্রোল ডিজেলের বিকল্প আপনি যদি খুঁজতে যান, তাহলে এই সৌরশক্তিকে কাজে লাগানোর একটা মাধ্যম আছে। এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা পেট্রোল ডিজেলের ঘাটতি পূরণ করতে পারি। সেটা কিভাবে কাজে লাগানো যায় সেটা পরবর্তী একটা ভিডিওতে আসবে না, কিন্তু এখন হচ্ছে যে আমরা যেহেতু সরিষা খেতে আছি, সরিষা বিষয়ে কিছু জানি নাকি। জি, তাই এই সরিষার তৈলটা আসলে স্বাস্থ্যের জন্য কি কি উপকারিতা এবং এটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা, সয়াবিন তেলের বিকল্পে সরিষা কি আমাদের বেছে নেওয়া উচিত হবে কিনা। দেখেন, আমরা পূর্বপুরুষদের কাছে থেকে জানতে পারি যে তাদের শরীরের স্বাস্থ্যগত কাঠামো অনেক ভালো ছিল এবং তারা অনেক ভালোভাবে জীবনযাপন করছে। তখন এই সয়াবিন তেল, তারপরে এই যে বিভিন্ন মনে করেন বোতলজাত করা তেল, এগুলো ছিল না। তখন কিন্তু গ্রামের মানুষ এই যে সরিষা খেতে, যে গরু দিয়ে নিতে, হ্যাঁ, এই সরিষা চাষ করতো এবং গরু দিয়ে এই সরিষা মারাই করতো, এবং সেই তেল খেয়ে তাদের কিন্তু আমরা পূর্বপুরুষদের দেখলে দেখা যায় যে তাদের যে শরীরগত কাঠামো, তাদের কিন্তু এই যে খাঁটি অর্গানিক তেল বা সবজি কি আসলে ফলানো সম্ভব, যে কোনো ভেজাল থাকবে না, কোনো কীটনাশক বা কোনো সার ব্যবহার করা হবে না, একেবারে প্রাকৃতিক উপায়ে হইবে? অবশ্যই সম্ভব। এবং কিভাবে সম্ভব? যেমন কীটনাশক যদি পাশের একটা খেতে দেয়, ওইটা ধুয়ে অবশ্যই এই পাশের খেতে আসবে, তাহলে তো একটু হলেও আসছে। এইটাই করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হইবে, এবং এইটার জন্য আমি সবচেয়ে বেশি মনে করি বর্তমানে দেখা যায় যে মাটির যে উর্বরতা, ঠিক আছে, এটা কমে যাওয়ার কারণ হচ্ছে ইট ভাটা উপরের স্তরটা নিয়ে যায়, এবং উপরের স্তরেই কিন্তু মাটির সবচেয়ে উর্বর শক্তিটা বেশি থাকে, এবং এই মাটি নষ্ট হওয়ার কারণে পরবর্তীতে কীটনাশক ব্যবহার করে চাষাবাস করতে হয়। অর্থাৎ আমরা যদি এই মাটির উর্বরতা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই কীটনাশক ব্যতীতই চাষাবাদ সম্ভব। আচ্ছা, কীটনাশকের বিকল্প কি কিছু আছে? কীটনাশক তো এখন খুবই প্রয়োজন পোকামাকড়ের। কীটনাশকের প্রাকৃতিকভাবে কীটনাশক তৈরি করার তো উপায় আছে। আপনার মনে করেন এই যে আমরা মেহগনি গাছ যে বলি, মেহগনি গাছের যে ফল, এইটা দিয়ে আমরা কিন্তু নাশক ব্যবহার করতে পারি। এইটা দিয়ে একটা ঔষধ তৈরি করা যায় প্রাকৃতিকভাবে, এবং এটা স্বাস্থ্যের জন্য কিভাবে তৈরি করা হবে এটা পরবর্তী আরেকটা ভিডিওতে জানানো হবে। যদি আপনি কৃষি সম্পর্কে কোনো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই গ্রাম বাংলা পেজটি ফলো করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। তাহলে আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল যাতে আপনার পরবর্তী ফসল ভালো ফলন হয়। খুদা হাফেজ।